মঞ্চে আপনাদের সভাপতি অশোকবাবু রয়েছেন, আপনাদের গোটা কমিটি রয়েছে, রাজ্যের মাননীয় শিল্পমন্ত্রী ডক্টর শশী পাঁজা, বিধায়ক এবং এমআইসি দেবাশিস কুমার, বাঙিদিরা রয়েছেন, ঋত্বিকরা রয়েছেন, মাননীয় অতিথিরা রয়েছেন। ছোট্ট করে বলার চেষ্টা করব। প্রথমে একটা অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে বলবো, একেবারেই অপ্রাসঙ্গিক, কারণ ৮-এর দশকের শেষ দিকে আমি সাংবাদিকতায় আসি, ছাত্র রাজনীতির পরবর্তীকালে। প্রথমে আমি একটু নিউজ ডেস্কে ছিলাম, তারপরে সরাসরি রিপোর্টিংয়ে আসি। ৯-এর দশকের একদম শুরুতে আমার রিপোর্টিং জীবনের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বিএনসিসিআই এর এজিএম কভার করার। 2025 সালে আমি এই মঞ্চে ভাবতাম। এটা আমার রিপোর্টার হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টের জায়গা, পরিশ্রমের উত্তর। যাই হোক, 1987 সাল ফেব্রুয়ারি মাস এই ঐতিহ্যশালী বিএনসিসিআই এর প্রতিষ্ঠা। এমন একটা সময় প্রতিষ্ঠা 1887 সালের ফেব্রুয়ারি, সম্ভবত 2 ফেব্রুয়ারি, 1887 সালের 2 ফেব্রুয়ারি বিএনসিসিআই এর জন্ম। একটা অদ্ভুত সময়, একদিকে বাংলার নবজাগরণের সময়, অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, অহিংস আন্দোলন থেকে সহিংস আন্দোলনের দিকে যাব কি যাব না সেই সময়। এপাশে উত্তর কলকাতায় গিরিশ বাবুরা বঙ্গ নাট্য রঙ্গমঞ্চে বিপ্লব আনছেন, রামকৃষ্ণ দেব তিনি একটা আলাদা চেতনা সৃষ্টি করেছিলেন। এই গোটা প্রেক্ষাপটের সময় 1887 সালে এলো আপনাদের চেম্বার, বণিক সভা বেঙ্গল ন্যাশনাল, বিএনসিসিআই। আমি শুধু এইটুকুই বলবো যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, স্বাধীনতা আন্দোলন, বিপ্লব, সহিংস হোক বা অহিংস, এপাশে বাংলার নবজাগরণ, ওপাশে রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে কেশব সেন থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে উত্তর কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চলে একের পর এক মনীষীর উত্তরণ। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বব্যাপী পদধ্বনি তৈরি করেছেন। সেই সময় আন্দোলনটা কি শুধু ব্রিটিশ বিরোধী, স্বাধীনতা দাও, ব্রিটিশ তুমি বাংলা ছাড়ো? বিএনসিসিআই এর আমি যেটুকু যা নথি দেখেছি বা দেখার সুযোগ হয়েছে, তাতে আমার মনে হয়েছে স্বদেশিয়ানা এবং অর্থনৈতিক স্বাধীনতা দিক, ব্রিটিশ অর্থনীতিকে চ্যালেঞ্জ করার জমিটা আপনাদের এই বণিক সভার মাটি থেকে আপনারা তৈরি করেছিলেন। ফলে বিএনসিসিআই এর ইতিহাসের সঙ্গে বাংলা শিল্প, বাণিজ্য, অর্থনীতিতে স্বদেশিয়ানা আনার একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, যেটা পরোক্ষভাবে এই সামগ্রিক বা সার্বিক স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, মেরুদণ্ড তৈরি করে দিয়েছে, পায়ের তলার জমি তৈরি করে দিয়েছে। সেই জায়গা থেকে আজকের বিষয়টা, আমি মাননীয় সহসভাপতি যে বিষয়ে বলেছেন, আমি সে বিষয়ে একটু পরে আসব। আমি তথ্য পরিসংখ্যানে যাচ্ছি না, মাননীয় শিল্পমন্ত্রী বিস্তারিত ওই বিষয়ে বলেছেন, আর সেটা খুব একটা এখানে বলার অবকাশও নয়। উনি যা বলেছেন, যেটা প্রয়োজন সেটুকু আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি বলি বরং একটা সাংবাদিকের অভিজ্ঞতা থেকে। 2005 বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আবার 2023 তৃণমূল কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2005-এ বুদ্ধবাবুর সঙ্গে এক বিদেশ সফরে আমি দেখেছি, সেখানকার শিল্প বাণিজ্য মহল প্রশ্ন করছেন বুদ্ধবাবুকে। বুদ্ধবাবুর ভাষণ শেষ হয়েছে, বুদ্ধবাবুকে প্রশ্ন করছেন, সিঙ্গাপুর প্রশ্ন করছেন,
আপনাদের ওখানে শিল্প যাবে কেন? ওখানে তো ধর্মঘট, লকআউট, উগ্র ট্রেড ইউনিয়নিজম হয়। এইটা সামলাতেই দৌড় আধ ঘন্টা চলে গেছে। কিন্তু আর 23 সালে মাদ্রিদে বা বার্সেলোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই শিল্প মহলের প্রশ্ন, আমি এই শিল্পে বিনিয়োগ করতে চাই, কার সঙ্গে কথা বললে, কোন উইন্ডো দিয়ে ঢুকলে আমি সহজে সেই কাজটা বাংলায় করতে পারবো। মুখ্যমন্ত্রী বলছেন এই সেই অফিসার, আমাদের অনুষ্ঠানের পর আপনারা সরাসরি কথা বলে নিন। এইটা হচ্ছে তফাৎ 2005, 2023, 2025। একটা বাতাবরণ চেঞ্জ হচ্ছে, শিল্প বন্ধু বাতাবরণ। দেখুন, বাস্তবটা রাতারাতি পাল্টে যায়নি। আমাদের বাংলায় সমস্যা আছে, ওটা মুখ্যমন্ত্রী বোঝেন, শিল্পমন্ত্রী বোঝেন। আপনি এক কথায় এক লপ্তে একটা বিরাট জমি নিয়ে নেবেন, বাংলার আর্থ সামাজিক এবং জমির ক্যারেক্টার সেটা নয়। ফলে যেটা সিঙ্গুর নন্দীগ্রামে গিয়ে কেলেঙ্কারি হলো, সিঙ্গুরে তৃণমূল কংগ্রেস কিন্তু টাটাদের বিরোধিতা করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় টাটার কারখানার বিরোধিতা করেননি। সেখানে বলা হয়েছিল জমি নীতির বিরোধিতা, যে আপনি এতখানি 3 ফসলি আপনি নিয়ে সরকারি টাকায় নিয়ে বেসরকারি কোম্পানিকে দিচ্ছেন। এখানে একটা আর্থসামাজিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, কারণ কৃষকরা যেমন রয়েছে, জমির মালিক যেমন রয়েছে, আবার মালিক নয় কৃষক এবং ক্ষেত মজুর রয়েছে। এটা বাংলার চিরকালীন এটা ক্যারেক্টার। ফলে ল্যান্ড ব্যাংক দরকার। সিঙ্গুরের সময় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, টাটাদেরই কারখানা হোক, কিন্তু শিল্পের জন্য চিহ্নিত জমিতে হোক। 3 ফসলি কৃষি জমিটা পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে কেড়ে নিয়ে নয়। আর 2011 সালে ক্ষমতায় আসার পর এখনকার সরকার এই কাজটাই করছে, একটা ল্যান্ড ব্যাংক তৈরি হচ্ছে। আপনি পুরুলিয়ার মতো জেলায় যান, সেই অর্থে কৃষিতে হয়তো তাদের একটু সীমাবদ্ধতা আছে। যে শিল্প তালুকটা তৈরি হচ্ছে একবার দেখে আসুন। যে জায়গাগুলো তুলনায় কৃষিতে সমস্যা, জমি চিহ্নিত করে শিল্পপতিদের সরাসরি যোগাযোগ করিয়ে দিয়ে, জেলা প্রশাসন দিয়ে, সরকারি দফতর দিয়ে সেই যোগাযোগগুলো করিয়ে দেওয়া হচ্ছে বলেই পরিস্থিতিটা এগোচ্ছে। এখানে অনেকে রয়েছেন, দার্জিলিং এ এক সময় চূড়ান্ত অশান্তি। দার্জিলিং ভারী শিল্পের জায়গা নয়, কিন্তু দার্জিলিং পর্যটন, হোটেল, ট্রান্সপোর্ট, হাতের কাজ, গরম জামা, সোয়েটার, চা শিল্প, এই ধরনের বিপুল কর্মসংস্থান তৈরি করে দিতে পারে। সিপিএম এর সময় ওখানে লোকে উঠতে পারত না। সেই পাহাড় এবং ডুয়ার্স দেখুন কিভাবে শুধু পর্যটকদের ডেস্টিনেশন হয়নি, পর্যটকদের হাত ধরে এমপ্লয়মেন্টের একটা জায়গা, ইনভেস্টমেন্টের জায়গা, নতুন হোটেল, নতুন ক্যারেক্টারের হোটেল, আধুনিক ট্যুরিজম, বিদেশিরা এসে থাকতে পারবেন এমন ব্যবস্থা, সেগুলো সব তৈরি হচ্ছে। ফলে জঙ্গলমহলেও একই ছবি। বিশ্ব বাংলা, আপনারা যখন এয়ারপোর্ট দিয়ে কোথাও যাবেন, বিশ্ব বাংলা স্টল তো দেখেন। বাংলার ক্ষুদ্র কুটির শিল্পীরা তৈরি করছেন। শুধু তৈরি করলে তো হবে না, তার একটা বিপণনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সরকার সেটাকে এনে আবার বিপণনের ব্যবস্থা হচ্ছে। শিল্পান্নতে যেমন হয়েছে, আপনি ভাবুন শক্তিগড়ে, সরকারের অভিমুখটা ভাবুন, শক্তিগড়ে কি তৈরি হয়? ল্যাংচা, মিষ্টি, সেখানে হাত তৈরি করে দেয়া হচ্ছে। অর্থাৎ একটা শিল্পে কতগুলো শাখা প্রশাখা অভিমুখ রয়েছে, তার প্রত্যেকটায় প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে
সেই লোকালাইজড ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট সেইটা কিন্তু এই সরকার অভিমুখ করে নিয়েছেন। একদিকে বড় শিল্প আসছে, যাদের আছে তারা সম্প্রসারণ করছে, সে আপনি টাটা বলুন, এক্সাইড বলুন, নতুন কারখানাগুলো আসছে, আইটি হাব দেখুন কতগুলো বড় বড় তৈরি হয়ে গিয়েছে, আইটিতে বিপ্লব চলছে। দুটো জিনিসে বামফ্রন্ট সরকার আমাদের কোমর ভেঙে দিয়ে গেছিল। এক, প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়ে, এটা কেউ মানুন না মানুন এটা স্বীকার করতে হবে। দুই, ৮-এর দশকে বলেছিল কম্পিউটার ঢুকতে দেব না। যারা দক্ষিণ কলকাতায় থাকেন, গড়িয়াহাটের মোড়ে হংকং ব্যাংকটা দীর্ঘদিন ধরে ভাঙচুর করে বন্ধ করে রেখে দিয়েছিল, কারণ তারা দুটো কম্পিউটার বসিয়েছিল। ফলে আমরা আইটিতে অনেক পিছিয়ে ছিলাম। আমাদের ঘরের মেধাবী ছেলেরা তারা তো চলে গেছে দিল্লি, নয়ডা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই চলে গেছে। তারপরেও সেটাকে একটা জাগিয়ে তোলা, সেই কাজটা এখন চলছে। পাশাপাশি যারা গ্রামে গ্রামাঞ্চলে এমএসএমইর আন্ডারে পড়ছেন, বিভিন্ন ধরনের বাংলার শাড়ি, বাংলার নিজস্ব যা যা কাজকর্ম আছে সেগুলোকে প্যাট্রোনাইজ করা, ডিপার্টমেন্ট দিয়ে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, যাতে সরাসরি সেই শিল্পীরা উপকার পায়। তার পাশাপাশি আপনারা যে মেলা কনসেপ্টটা এনেছিলেন সেটা খুবই কার্যকর। এবার আমি বলি, মাননীয় সহসভাপতি বলেছেন যে পুজো, দেখুন 1984 সালে এশিয়ান পেন্টসে প্রথমবার বছরের বিস্ময়ে এই তকমাটা পেয়েছিল উত্তর কলকাতায় আমাদের পুজো রামমোহন সম্মেলনী। মধ্যবিত্ত পাড়ার পুজো, দেবাদাদের মতো তত। যাই হোক, আমরা গত 3-4 বছর ধরে ঠিক করেছি যে এই যে রাজ্য সরকার যে মেলাগুলি করেন, আমরা সেখানে যাই, সেখানে যে শিল্পী, সেখানে যে হাতের কাজ, আমরা তাদের একজনকে পছন্দ করি যারা আমাদের প্রতিমা শিল্পী থিম তৈরি করেন এবং প্রতিমার অঙ্গসজ্জা করেন। এর আগে আমরা জঙ্গলমহল থিম করেছিলাম। তারপরে একটা অদ্ভুত জিনিস দেখলাম, রাজ্য সরকারের এই মেলায় কড়ি, ঝিনুক, কি অপূর্ব কাজ করছেন শিল্পীরা, এবং এক প্রতিবন্ধী মহিলা শিল্পী। তো আমরা তাকে দিয়ে মায়ের গোটা গহনা, মানে পুরো মুকুট থেকে শুরু করে সমস্ত মা দুর্গা, অসুর, সিংহ, মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, সমস্ত গহনা তিনি ঝিনুক দিয়ে তৈরি করলেন। কি অপূর্ব, কি অপূর্ব। কার্নিভালে সেই শিল্পীর হাতে একটি ময়ূর পালক দিয়ে তাকে উৎসাহিত করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবারও আমরা ঠিক এইভাবে, এখনই থিমটা বলছি না, দেবদা আছে, একেবারে গ্রামের যেটা শিল্প, বাংলা ট্র্যাডিশনাল শিল্প, তাকে দেখা যাবে গোটা মণ্ডপে এবং মাতৃমূর্তিতে। আমরা যদি সবাই এগিয়ে না আসি, তাহলে গ্রাম থেকে এই শিল্পগুলিকে আনবে কারা? আনবে আমরা, আনবো, নেতৃত্ব দেবেন আপনারা, যারা 1887 সাল থেকে বাংলার ট্র্যাডিশনাল শিল্পকে নেতৃত্ব দিয়ে এসছেন। সেই ডিএনসিসিআই আপনারাই আনবেন। ভালো থাকবেন। সারা বছরের সম্পর্ক, এর আগে আপনাদের যে মেলা ছিল সল্ট লেকে, তো আমি সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল আপনাদের প্রাক্তন সভাপতি দেবাশিস দার আমন্ত্রণে। এবার তো আমাকে ঋত্বিক বললো, অশোকদা বললেন যে মেলাটা ভালো লেগেছিল। আমি তখনও দেবাশিস দাকে বলেছিলাম যে মেলাটা খুব ভালো। দেবাশিস দা মানে দেবাশিস দা মানে আগের সভাপতি, যাই বলেছিলাম যে মেলাটা ভালো, এত সুন্দর, কিন্তু বড্ড ভেতরের দিকে হয়ে যাচ্ছে, মানে নিউ টাউনেরও ভেতরের দিকে। তো সেটা যদি আপনারা এত সুন্দর উৎসবের আগে করবেন বলছেন, সাধারণ মানুষ যাতে একটু চট করে যেতে পারে,
এবার ক্ষুদিরামে হচ্ছে, এটা আপনাদের খুব ভালো ডিসিশন যে আপনারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আপনাদের এই মেলাটা নিয়ে আসছেন। আমার মনে হয় যে আপনাদের এই মেলাও খুব সুন্দরভাবে সফল হবে। একটা হচ্ছে আপনাদের দিক থেকে ফুটফল আপনাদের সাকসেস দেবে, আর অন্য দিক থেকে এমন কিছু শিল্প এবং শিল্পীকে পার্টিসিপেট করান যারা ওই মেলায় পার্টিসিপেশনের সুবাদে এই উৎসবে হয়তো তাদের জন্য নতুন কিছু দরজা খুলে যাবে, যে দরজাটা বিএনসিসিআই এই মেলার মাধ্যমে আবার নতুন করে খুলে দেবে। আপনারাও এগিয়ে চলুন, বাংলা এগিয়ে চলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্প বাণিজ্যে ভালোভাবে যে অগ্রগতিটা আসছে, আপনারা নিশ্চিতভাবে তাতে সামিল হয়ে এগিয়ে চলুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।